This is our third class of this paid course. So, in this class, I'm going to talk about pronoun in details. এই প্রোনাউনের ডিটেলস ব্যবহারটাকে ইউজটাকে এটা আমি দেখাবো। যারা গ্রামার ইন ডিটেলসে শিখতে চান, গ্রামার ডেভেলপ করতে চান, তারা অনেক ভালোভাবে ফোকাস করবেন। যারা মনে করেন যে আমি ইংরেজি শিখতে চাই বাট আমার গ্রামার প্রয়োজন নেই, আমার শুধু স্পোকেনটা ডেভেলপ করলেই হবে, শুধু স্পিকিং এর উপর ফোকাস করতে চান, তাদেরও এটা শেখা লাগবে। বাট আপনার অত ইফোর্ট দিতে হবে না, তাদের মূলত কি করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। জাস্ট যেভাবে আমি পড়াই, যেভাবে দেখাই, শুধুমাত্র দেখতে থাকেন, বিষয়গুলোকে চেনেন, এগুলোর সঙ্গে পরিচিত হন, আর কিছু না। আমি বলছি না আপনাকে এগুলো মুখস্থ করতে হবে, নোট করতে হবে, নাথিং, কোনো কিছুই করার দরকার নেই। আমি যেভাবে বলি, যেভাবে পড়াই, যেভাবে এগোই, জাস্ট শুধু একটু দেখতে থাকেন। তো প্রথমত আমি যদি একটু প্রিভিয়াস ক্লাসটা নিয়ে কথা বলি, আমি একটা কথা বারবার বলি, ফ্রি ক্লাসগুলোতে বলছিলাম, পেইড কোর্স আসার পরেও বলছি, যে ইংলিশের যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে উই হ্যাভ টু মেনটেন a particular structure. The structure is, for making any kinds of English sentences, first of all, we need a subject. In the place of subject, we have to use noun or pronoun. After that, noun বা প্রোনাউনের পর আমরা কিসের ব্যবহার করি? ভার্ব। উই ইউজ ভার্ব আফটার দ্য সাবজেক্ট, দেন এক্সটেনশন, অ্যান্ড ইন দ্য প্লেস অফ এক্সটেনশন উই ইউজ অবজেক্ট or complement. These are called component of sentences, complements and adverbial, object complement or adverbials. So, এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, আপনি ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে যান, যে কোনো একটা বাক্য তৈরি করতে যান, মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করে সেটা লিখতে হবে বা তৈরি করতে হবে। এই স্ট্রাকচারের ভিতর আমি এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, এগুলো মূলত কি? এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে কি? ওই যে আমি আপনাদেরকে বলছিলাম, আপনি যখনই একটা ইংরেজি সেন্টেন্স লিখতে যাবেন বা বলতে যাবেন, একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়? ওয়ার্ড বা শব্দের প্রয়োজন হয়। এই শব্দগুলো, প্রত্যেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো থাকে, সেই ওয়ার্ডগুলোর একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। তো আপনি যে বাক্যই লেখেন না কেন, যেমন আমি যদি বলি যে হি প্লেইস ফুটবল অন দা ফিল্ড, FIELD, FIELD, সে মাঠে ফুটবল খেলে, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের যে শব্দগুলো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। হিটাকে আমি বলি প্রোনাউন, এই যে প্লেস এই শব্দটাকে আমি বলি হচ্ছে একটা ভার্ব, এই ফুটবল এটাকে বলি একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বলছে, অন, এই অনটাকে বলি আমরা একটা প্রেপোজিশন, এই দাটাকে বলি আমরা একটা অ্যাজেক্টিভ, এই যে দা এটাকে বলি অ্যাজেক্টিভ, এই ফিল্ডটাকে বলি আমরা একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আমরা দেই। এই নামগুলো আইডেন্টিফাই করা শিখতে হয়, যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, এবং এই পার্ট অফ স্পিচ গুলো সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হয়। যে পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো কনসেপ্ট বা ভালো ধারণা রাখে, সে ইংলিশ গ্রামারে এক্সপার্ট হতে পারে। ইংলিশ গ্রামার মূলত এই পার্ট অফ স্পিচের উপর ভিত্তি করে হয়। পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। হ্যাঁ, টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আমি আবারও বলছি, আমার যে কোর্সের প্ল্যান, আমি ফ্রি ক্লাসে বলছিলাম, ফার্স্টে আমি কয়েকটা গ্রামাটিক্যাল ক্লাস নিব, দেন স্পোকেন, দেন রাইটিং, দেন কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, এবং সেইভাবেই আমরা ধারাবাহিকতা মেনটেন করে এগোবো। তো এই গ্রামাটিক্যাল ক্লাসগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারলে আপনার রাইটিং এর পাওয়ারটা, ক্রিয়েটিভ রাইটিং যেটা, বা যে কোনো একটা সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে যে কনফিউশনটা আসে, আমরা যে ডাউট ফিল করি, এই ডাউট আপনি ফিল করবেন না, কনফিউশনটা আসবে না। স্পিকিং অনেক প্লেজার, অনেক আনন্দের সাথে শিখতে পারবেন, পানির মতো সহজ আপনার লাগবে যদি এই গ্রামার গুলো বোঝেন। এখন এই যে বলছি যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। তো এই যে কথাটা আমি বলছি, এখন একটা বিষয় মনোযোগ দিয়ে বোঝেন। এই পার্ট অফ স্পিচ গুলো মূলত কি করে? একটা সেন্টেন্স বা বাক্যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কানেকশন ঘটায়। কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এই ধরনের একটা সেন্স এই পার্ট অফ স্পিচ গুলো মূলত ক্রিয়েট করে থাকে। কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে রিলেটেড, এইটা যারা বুঝতে পারে, তারা একটা সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারে। যাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো কনসেপ্ট থাকে, যে একটা বাক্য থেকে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারে, সে যদি ভোকাবুলারি নাও জানে, একটা সব বাক্যের ভিতরে যে শব্দ থাকে, শব্দের অর্থ নাও জানে, কিন্তু পার্ট অফ স্পিচ যদি ধরতে পারে যে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড কানেক্টেড, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড বা এটা একটা ক্লজ, এরকম যদি কেউ ধরতে পারে,
ভোকাবুলারি না জানলেও ওই সেন্টেন্সের মিনিংটা কি, কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়াল থটটা কি, সে বুঝতে পারে। এই পার্ট অফ স্পিচ এতটাই ইম্পর্টেন্ট। বাট আপনি ওয়ার্ডের অর্থ জানেন, আপনি ভোকাবুলারি জানেন, কিন্তু আপনি যদি পার্ট অফ স্পিচের ফাংশন না বোঝেন, আপনি যদি পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করতে না পারেন, একটা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বা সেন্স আপনি বুঝতে পারবেন না। কি করতে না পারলে? পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারলে। এটা আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। আবারও বলছি, পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। কোনটা? পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা। এখন এই পার্ট অফ স্পিচের ভিতর নাউন বা প্রোনাউন একদম বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে। ইভেন এই যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলছি, এই জায়গাটাতে অর্থাৎ ভার্বের পরেও আমাদের মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন বসে। তো গত ক্লাসে আমি এই নাউন নিয়ে ইন ডিটেলসে কথা বলেছিলাম, নাউনটা মূলত কি, কিভাবে হয়। আজকে আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রোনাউন কোথায় থাকে? সেন্টেন্সের শুরুতে আমরা যেগুলোকে বলি আই, উই, ইউ, হি, শি, দে, ইট, প্রোনাউন বা সর্বনাম। এখন এই যে প্রোনাউনের কথা আমি আপনাদের সামনে বলছি, এই প্রোনাউনের ব্যবহার যদি আপনি শেখেন বা জানেন, তাহলে আপনার বেনিফিটটা কি, আপনার লাভটা কি? একটা সেন্টেন্সের শুরুর জায়গাটা নিয়ে আপনার আর কোনো ধরনের কনফিউশন ফেস করতে হবে না। আমরা অনেকেই স্পিকিং করার ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ডে কোনো কিছু লেখার ক্ষেত্রে একটা সেন্টেন্স বলেই থেমে যাই, আর একটা বাক্য দ্রুত শুরু করতে পারি না। এই শুরু করার জায়গাটা ক্লিয়ার হয় যদি প্রোনাউন সম্পর্কে ভালো কনসেপ্ট রাখা যায়। তো এইটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আর এই প্রোনাউনের সাথে অনেকগুলো জায়গা রিলেটেড, জানেন? আপনি যদি প্রোনাউনের ভালো ব্যবহার না জানেন, আপনি অ্যাক্টিভ প্যাসিভ করতে পারবেন না, অর্থাৎ এই ট্রান্সফরমেশন করতে পারবেন না। প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস আপনি বুঝবেন না। প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি ন্যারেশন সলভ করতে পারবেন না। এই পার্ট অফ স্পিচ যে কতটা ইম্পর্টেন্ট, অ্যাডভান্স যে গ্রামেটিক্যাল টপিকগুলো আছে সেগুলো আপনি পারবেন কিনা সেটা ডিপেন্ড করে এই পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে এইটার উপর। আর যারা মনে করছেন আমার গ্রামার শেখার দরকার নেই, গ্রামার জানতে চাই না, তাদেরও এটা দেখা লাগবে। কেন দেখা লাগবে সেটা আমি একটু পরে বলছি। অর্থাৎ আপনাদের এই ভোকাবুলারিগুলো নেওয়া লাগবে। সেই ভোকাবুলারিগুলো কি সেটা আমি দেখাচ্ছি। জাস্ট যেভাবে বলি, যেভাবে দেখাই, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। তো এখানে দেখেন, বলছে যে প্রোনাউন কি, কত প্রকার, কাকে বলে। এখানে কি বলছে? যে সকল শব্দ আমরা যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বা সর্বনাম বলে। হি, শি, উই, এক্সেট্রা, আই মিন দোজ আর প্রোনাউন। দ্য ওয়ার্ড which we use instead of noun is called pronoun. A pronoun always replaces a noun. For example, করিম is a good boy. করিম একটা ভালো ছেলে। এখানে করিমটা কি? সাবজেক্ট, এটা একটা নাউন। এই করিম সম্পর্কে আমার যদি এই জায়গাটাতে আরো কোনো কথা বলা হয়, যে হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, দেন হি রিডস ইন ক্লাস 10, সে দশম শ্রেণীতে পড়ে। এই পরের বাক্যগুলোতে করিমের পরে আমি যে এই হি এর ব্যবহার করছি, এইটাই হচ্ছে আমার প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে সর্বনাম বসছে। নাউন কোথায় বসে? শুরুতে সাবজেক্টের জায়গায়। প্রোনাউন কোথায় বসে? ওই সেম জায়গায়। প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। এগুলোর ব্যবহারটা কেন হয় জানেন? দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। মেইনলি এটা ইংরেজদের, ব্রিটিশদের থেকে আসছে। তো ইংরেজরা, ব্রিটিশরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি, একটা শব্দের দুইবার উক্তি। আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি না, যে সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং। এরকম কি ইংলিশে বলা যাবে? যায় না। সে নাচতে নাচতে স্কুলে যায়, বাংলায় বলছি নাচতে নাচতে, বাট ইংলিশে যদি বলেন হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং, এটা একটা রং সেন্টেন্স। এই একটা ওয়ার্ডের দুইবার ব্যবহার, একটা নাউনের দুইবার ব্যবহার ইংলিশে করা যায় না। কিসের দুইবার বলছি? নাউনের, ঠিক আছে? এটা একটা রিডান্ডেন্সির মধ্যে পড়ে যায়। তো এই রিডান্ডেন্সির প্রবলেমটা এইখানেও ক্রিয়েট হয়, যেখানে আপনি একটা ব্যক্তি সম্পর্কে বা একটা বস্তু সম্পর্কে যদি অনেকগুলো কথা বলতে যান, বারবার যদি ওই নাউনটাকে আপনি ব্যবহার করেন, ওই ব্যক্তি বা বস্তুর নাম যদি আপনি নেন, তাহলে সেইটা একটা প্রবলেম ক্রিয়েট করে। অর্থাৎ আপনি যদি বলেন করিম ইজ আ গুড বয়, করিম গোস টু স্কুল এভরিডে, করিম রিডস ইন ক্লাস 10, করিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সব জায়গায় করিম ব্যবহার করলে এটা খারাপ শোনায়, অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি হয়ে যায়। এই জন্য প্রথম বাক্যে করিম রেখে করিমের পরিবর্তে যখন আপনি হি এর ব্যবহার করছেন, সর্বনামের ব্যবহার করছেন, তখন ওই সেন্টেন্স বা বাক্যটা দেখতে, লিখতে বা বলতে অনেক সুন্দর লাগে। অর্থাৎ এই প্রোনাউনের ব্যবহারটা মূলত হয় রিডান্ডেন্সির প্রবলেমটা দূর করার জন্য, এবং নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করলে বাক্যের সৌন্দর্যটাও বেড়ে যায়। এখন দেখেন,
এই প্রোনাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এবং এগুলো আমি বলছি না আপনাকে নোট করতে হবে, মুখস্থ করতে হবে, কিছুই না। জাস্ট যেভাবে বলি, যেভাবে পড়াই, যেগুলো দেখাই, একটু শুধু দেখে যান মনোযোগ দিয়ে। এগুলো আপনি হাজার হাজার টাকা অফলাইনে খরচ করেও এই ধরনের ক্লাস ইন ডিটেলস আপনি পাবেন না, তো একটু মনোযোগ দিয়ে দেখেন কি বলছি। There are several different kinds of pronouns. These are personal pronoun, demonstrative pronoun, interrogative pronoun, indefinite pronoun, possessive pronoun, reciprocal pronoun, relative pronoun, reflexive pronoun, intensive pronoun. Pronoun হচ্ছে মেইনলি 8 প্রকার। আর এই লাস্ট এখানটা হলো 9টা আছে, এই লাস্টে যেটা আছে এটা হচ্ছে মেইন প্রোনাউনের ভিতর আসে না, এটা এই রিফ্লেক্সিভের ভিতর থেকে বের হয়, এর একটা পার্ট এটা আমি দেখাবো। তো প্রথমত দেখেন, আপনার কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট যেভাবে বলছি রিডিং পড়ার মতো জাস্ট একটু দেখে যান, বিষয়গুলোর সঙ্গে পরিচিত হন, একদম আনফ্যামিলিয়ার থাকলে হবে না। আপনি এগুলো ভুলে যান, সমস্যা নেই, বাট পরে আমি স্মরণ করে দিলে যেন মনে থাকে যে না, এরকম একটা টপিক পড়েছিলাম। দেখেন, হালকাভাবে নেন। হ্যাঁ, দেখেন, কারণ গ্রামার অনেকেই ব্রেনে ধরে না, অনেকে মনে করে যে কঠিন জিনিস, পারতেছি না, কিছু বুঝতেছি না, হচ্ছে না, ওইভাবে নিবেন না, হালকাভাবে নেন, দেখবেন আপনি বুঝতে পারবেন কি বলছি। দেখেন, পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রেফার টু আ সার্টেন পার্সনস, থিংস অর গ্রুপ। আই, ইট, হি, শি, দে, উই অ্যান্ড ইউ আর দ্য পার্সোনাল প্রোনাউন। এগেইন, পার্সোনাল প্রোনাউন্স আর টু টাইপস। পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এগুলো হচ্ছে দুই ভাগে বিভক্ত। আবার একটাই বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, আর একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। যেটা সাবজেক্টের স্থানে বসে বা সেন্টেন্সের শুরুতে বসে সেটাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে, যেটা অবজেক্টের স্থানে বসে সেটাকে অবজেক্টিভ প্রোনাউন বলে। সাবজেক্টিভটা কি? যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। দিস প্রোনাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স অর ক্লজ। দিস প্রোনাউন্স আর কল্ড সাবজেক্ট প্রোনাউন্স। সাবজেক্ট প্রোনাউন্স কোনগুলো? আই, উই, হি, শি, দে, ইট, দোজ আর সাবজেক্ট প্রোনাউন। অর্থাৎ যেগুলো শুরুতে বসে, যেমন আই লাভ ব্যানানা, ওই আইটা একটা সাবজেক্টিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ভিতরে আবার সাবজেক্টিভ প্রোনাউন। আবার দেখেন, হি অ্যান্ড আই হ্যাড আ ডিল, এই যে হি অ্যান্ড আই, এটা আমার একটা সাবজেক্টিভ প্রোনাউন। দে শুড গো ফর স্টাডি ট্যুর, তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত, এই দে মানে তারা, এটা একটা সাবজেক্টিভ প্রোনাউন। এইগুলোর আবার একটা অবজেক্টিভ ফর্ম আছে, যেমন মি, আস, হিম, হার, দেম, ইট। যেমন রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। হার মানে কি? শি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। শি কোনো মেয়ের জন্য বসে, তাই না, স্ত্রীলিঙ্গের পরিবর্তে শি বসে। তো এই শি সাবজেক্টিভ প্রোনাউন, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তার মানে রাতুল লাভ স্যার, এটা এই হারটা দেখে আমরা বুঝতে পারছি এটা কোনো একটা মেয়েকে ইন্ডিকেট করছে। রাতুলটাকে একটা নাউন। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে ওয়ার্ন মানে সতর্ক করা উচিত। দে মানে তারা, দেম মানেও তারা। যদি সাবজেক্টে বসে তাহলে দে, যদি অবজেক্টে বসে ওই তারা কথাটা, তাহলে আমার দেম। অর্থাৎ তোমার তাদেরকে সতর্ক করা উচিত। প্লিজ টেক ইট সিরিয়াসলি, ইটের সাবজেক্টিভ ফর্মও ইট, অবজেক্টিভ ফর্মও ইট। এই বিষয়গুলো মূলত কি আমি আরো বলছি ইন ডিটেলসে, জাস্ট একটু ধৈর্য ধরেন। দেখেন, এখানে একটা টেবিল আছে, একটা ছক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে বলছে যে পার্সোনাল প্রোনাউন, সাবজেক্ট আর অবজেক্ট। এরপরে দেখেন আবার আছে পজেসিভ অ্যাজেক্টিভ। একটু খেয়াল করেন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো মূলত কি দেখেন, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, ইয়োর, হুজ। এগুলোকে পজেসিভ অ্যাজেক্টিভ বলে। আমরা অনেকে এগুলোকে প্রোনাউন হিসাবে চিনি, বাট এটা অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ সেটা আমি পরে বলতেছি। আবার আছে এখানে দেখেন মাইন, ইয়োর্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স। এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। আবার এই পাশে আরেকটা আছে দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো হচ্ছে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয় নিজের দিকে। আয়নার সামনে দাঁড়ালে, আয়না মিরর থাকে না, আয়না ঘরে যে আয়নাগুলো থাকে, আয়নার সামনে দাঁড়ালে যখন নিজের দিকে নিজের চেহারাটা দেখা যায়, এগুলো হচ্ছে নিজের দিকে ফিরে আসে। যেমন আই টোল্ড মাই সেলফ, আমি আমাকে বলেছিলাম। নিজের সঙ্গে নিজে আমরা অনেক সময় কথা বলি না, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। হ্যাঁ, অথবা নাও আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাই সেলফ, এই আই মাই সেলফ, আমি আমাকে ব্যাখ্যা করতে যাচ্ছি, আমি আমার সম্পর্কে বলতে যাচ্ছি। আমি যদি বলি সে আত্মহত্যা করেছিল, হি কিল্ড হিমসেলফ, শি কিল্ড হার সেলফ, অর্থাৎ সে নিজেকে নিজে মেরে ফেলেছিল। এগুলো হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তাহলে আমরা যদি সবগুলো একটু দেখি, দেখেন আই সাবজেক্টিভ, এর অবজেক্টিভ ফর্ম কি? মি। দেন পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, দেন মাইন, মাই সেলফ।
ইউ, ইউ, yours, yourself, he, him, his, himself, she, her, hers, herself, we, us, ours, ourselves, they, them, their, theirs, themselves, its, itself। এখন এগুলো মূলত কি? আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। দেখেন, আচ্ছা, আমি আর 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 একটু সামনে আসি, তারপর আমি এটা দেখাচ্ছি। একটু একটু ওয়েট করেন, আমাকে একটু টাইম দেন। এখানে দেখেন আরেকটা প্রোনাউন আছে। আমি আরেকটু সামনে আসি, এটা এটা বোঝানোর পর আমি দেখাই। এখানে দেখেন আরেকটা প্রোনাউন আছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেট মানে কি জানেন? নির্দেশক, নির্দেশ করে। যেমন দেখেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দেশ করে। এগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে বেশি কাজ করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। দিস প্রোনাউন্স ইন্ডিকেট অর ডেমনস্ট্রেট সামথিং স্পেসিফিক ইন দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, দিস, দ্যাট, দোজ অ্যান্ড দিস আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ এগুলো মূলত কি বলছে এখানে দেখেন, অ্যাজেক্টিভ হিসাবে বেশি কাজ করে। এখন বিষয়টা কি, আমি একটু বুঝাই বলি। শুড আই ব্রিং দোজ? আমার কি ওগুলো আনা উচিত? এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট দ্য রুম, এই যে দিস, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ আর বিউটিফুল, এই যে দোজ, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন এগুলো মূলত কি, বা এগুলো আমাদের কেন শিখতে হয়, কেন জানতে হয়, আমি এবার একটু সেটা নিয়ে কথা বলি। দেখেন, একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি একটা বাক্য লিখলাম, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আবার আমি এরকম একটা বাক্য লিখলাম, শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। আবার আমি এরকম একটা বাক্য লিখলাম, দিস ইজ মাই পেন, এটি আমার কলম। আবার আমি এরকম একটা বাক্য লিখলাম, দিস পেন ইজ মাইন। এই যে চারটা বাক্য আমি লিখলাম, কথাটা বুঝেন? এই চারটা বাক্যের অর্থটা মূলত কেমন, এটা কি আমরা বুঝি? আই হ্যাভ আ পেন, এই আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের একটা সাবজেক্টিভ ফর্ম। শি গেভ মি আ পেন, এই মিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের একটা অবজেক্টিভ ফর্ম। আই, আমি, আমার একটা কলম আছে। শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এটা পার্সোনাল প্রোনাউনের কিসের ফর্ম? অবজেক্টিভ ফর্ম। দিস ইজ মাই পেন, এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাজেক্টিভ, এটা কোনো প্রোনাউন না। এই পেনকে মডিফাই করে, কেন অ্যাজেক্টিভ সেটা আমি বলতেছি। আরেকটা হচ্ছে দিস পেন ইজ মাইন, এর মানে হচ্ছে এই কলমটি আমার, এটি আমার কলম। এটা জোর দিয়ে বলা বোঝায়, ডাবল পজেস করা। এইটাকে বলা হয় মূলত পজিটিভ প্রোনাউন। বাংলা কি দেখেন, দিস ইজ মাই পেন, এর বাংলা হচ্ছে এটি আমার কলম। আর দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এটি আমার কলম। তাহলে আপনি যদি মাইনের সঠিক ব্যবহারটা না বোঝেন, তাহলে কিন্তু এই ধরনের বাক্য আপনি দেখবেন, বাট অ্যাকচুয়াল যে সেন্স, অ্যাকচুয়াল যে থট বা অর্থ, আপনি কিন্তু বের করতে পারবেন না, বুঝতে পারবেন না। এখন দেখেন, একটু বোঝেন, এই মাইটাকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ, মাইনটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এখন প্রোনাউন কেন বলছে, এটাকে অ্যাজেক্টিভ কেন বলছে, দেখেন প্রোনাউনের ডেফিনেশন কি জানেন? প্রোনাউন হচ্ছে এমন কোনো শব্দ যে শব্দ নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। এখন একটা বাক্যে নাউন ঠিক কোন জায়গায় বসে, নাউনের প্লেসটা কোথায়, নাউনের অবস্থানটা কোথায়? একটা বাক্যে নাউন কিন্তু শুরুতে বসে, অর্থাৎ সাবজেক্টের স্থানে থাকে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে। নাউন কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। কিন্তু প্রোনাউন কোথায় বসে? প্রোনাউনও নাউন যে জায়গায় বসে ওই জায়গায় বসে। প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। প্রোনাউন মানে সর্বনাম, যেটা নামের পরিবর্তে বসে, নাউনকে উঠাই দিয়ে বসে। তার মানে প্রোনাউনও সাবজেক্টের স্থানে একদম শুরুতে বসবে, বা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসবে। প্রোনাউন কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। কিন্তু অ্যাজেক্টিভ যেটা, এই অ্যাজেক্টিভের ডেফিনেশনটা মূলত কি? অ্যাজেক্টিভ হচ্ছে এমন কোনো ওয়ার্ড যা অন্য আরেকটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে। অ্যাজেক্টিভ হচ্ছে এমন কোনো ওয়ার্ড যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। কিসের? নাউন বা প্রোনাউনের। কি বোঝায়? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কে বোঝায়? অ্যাজেক্টিভ। কার জন্য বসে? নাউন বা প্রোনাউনের আগে। অর্থাৎ অ্যাজেক্টিভ
অন্য একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে। কিন্তু প্রোনাউন কাউকে মডিফাই করে না। প্রোনাউন একটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে বসবে সাবজেক্টের স্থানে, তারপরে ভার্ব বসে, বা যদি অবজেক্টেও বসে ভার্বের পরে, তারপরে ফুল স্টপ বসতে পারে বা জিজ্ঞাসা চিহ্ন বসতে পারে বা অন্য কোনো ওয়ার্ড বসতে পারে, কিন্তু সেই ওয়ার্ডটা কখনোই কখনোই অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করে না, কিন্তু অ্যাজেক্টিভ মডিফাই করে। যেমন দেখেন, আই হ্যাভ আ পেন, ওই আইটা আমার সাবজেক্ট এবং ওর পরেই ভার্ব আছে। তো সাবজেক্টের স্থানে পার্ট অফ স্পিচ হিসেবে নাউন বা প্রোনাউনই থাকে, অন্য কোনো পার্ট অফ স্পিচ সাবজেক্টে থাকে না। নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সাবজেক্টে থাকে না। আর প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব বসে, মানে নাউন বা প্রোনাউনের পরেই ভার্ব বসে। তাহলে দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এই আইটা পার্সোনাল প্রোনাউনের একটা সাবজেক্টিভ ফর্ম। দেন শি গেভ মি আ পেন, এই মিটা পার্সোনাল প্রোনাউনের একটা অবজেক্টিভ ফর্ম। এই মিও কিন্তু কাউকে মডিফাই করে না। আমি যদি এই পেনটা বাদও দেই, আমি যদি শি গেভ মি, সে আমাকে দিয়েছিল, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এটা কাউকে মডিফাই করেনি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, আমি এখানে ফুল স্টপ বসাতে পারি। অর্থাৎ আমি এই যে শি গেভ মি আ পেন আমি যেটা বললাম, এটা আমার বাড়তি অংশ, এটা কিন্তু আবার এটাকে মডিফাই করে না। হ্যাঁ, কিন্তু দেখেন, দিস ইজ মাই পেন, এটি আমার কলম, এইখানে এই মাই পেন, এই দুইটা ওয়ার্ড কিন্তু একসঙ্গে কানেক্টেড। এটাকে বলা হয় একটা নাউন ফ্রেজ। আলাদাভাবে যদি বলি, পেন শব্দটা একটা নাউন এবং মাই শব্দটা একটা অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? এটা এই পেনকে মডিফাই করে, যে এটা কলম, এটা আমার কলম, কলম আমার কলম, পজেস করা বোঝাচ্ছে, কারো অধিকারে কোনো কিছু থাকা বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝাচ্ছে। অর্থাৎ যে ওয়ার্ড অন্য একটা নাউনকে মডিফাই করতেছে, অন্য একটা নাউনের জন্য বসতেছে, সেটা অবশ্যই অবশ্যই অ্যাজেক্টিভ, কোনো প্রোনাউন না। প্রোনাউন যদি হতো কখনো কাউকে মডিফাই করতো না। প্রোনাউন কি করে? নাউনের পরিবর্তে বসে। বসে কোথায়? শুরুতে বসে বা শেষে বসে। যেমন দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এই মাইনের পরে দেখেন ফুল স্টপ আছে। এই মাইন কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করেনি, অন্য কোনো ওয়ার্ডের জন্য বসেনি। অর্থাৎ এই মাইনটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, কিন্তু এই যে মাই, এটা একটা অ্যাজেক্টিভ। আরেকটা কথা বলে রাখি, প্রোনাউন এবং অ্যাজেক্টিভের ক্লাসিফিকেশন গুলো মিলে যায়। অর্থাৎ আমার এইখানে যে প্রোনাউনের ক্লাসিফিকেশন গুলো আপনারা দেখছেন, যে পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, পজিটিভ, রেসিপ্রোকাল, ইন দ্য সেম ওয়ে আমি যখন নেক্সট ক্লাসে আপনাকে অ্যাজেক্টিভ পড়াবো, এই ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ আছে, এই ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ আছে, এই পজিটিভ অ্যাজেক্টিভ আছে। অর্থাৎ এই অ্যাজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন মিলে যাচ্ছে, এবং তাদের যে এক্সাম্পল, তাদের যে উদাহরণ, উদাহরণগুলোও সেম। বাট আমি আইডেন্টিফাই করব কিভাবে যে এটা প্রোনাউন আর এটা অ্যাডজেক্টিভ? আমাকে বুঝতে হবে, যদি ওয়ার্ডগুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, অন্য একটা নাউন বা প্রোনাউনের জন্য বসে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি ওয়ার্ডগুলো কাউকে মডিফাই না করে, সাবজেক্টের স্থানে যদি থাকে এবং তারপরে যদি ভার্ব থাকে, বা অবজেক্টে থাকলেও যদি কাউকে মডিফাই না করে, তারপরে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে সেটা প্রোনাউন। যেমন দেখেন, এই যে দিস ইজ মাই পেন, দেখেন এই যে দিস মানে কি? এটা, তাই না? এরপরে দেখেন ভার্ব আছে, তাই না? অর্থাৎ এরপরে কিন্তু অন্য কোনো ওয়ার্ড নেই, ভার্ব আছে। তার মানে এই দিস শব্দটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সাবজেক্টের স্থানে আছে। সাবজেক্ট নাউন বা প্রোনাউনই হয়, অন্য কোনো পার্ট অফ স্পিচ হয় না। তো এটা একটা প্রোনাউন। কোন প্রোনাউন বলছি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু পরের বাক্যটা দেখেন, দিস পেন ইজ মাইন, এইখানে দিসের পরে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে পেন। এখানে কিন্তু মূলত এই দুইটা ওয়ার্ড মিলেই একটা সাবজেক্টের অংশ, এবং এই দুইটা ওয়ার্ডকে একসঙ্গে কি বলা হয় বলেন তো? একটা নাউন ফ্রেজ। পেনটা আমার মেইনলি নাউন, পেনকে প্রিমডিফাই করছে কোনটা? দিস শব্দটা। পেনকে মডিফাই করছে কে? দিস। তার মানে দিস শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে, নাউনের জন্য বসে, সেই ওয়ার্ডকে কি বলে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ একসঙ্গে দুইটা ওয়ার্ড একটা নাউন ফ্রেজ, একটা কম্পাউন্ড নাউন। কিন্তু এই দিস শব্দটাকে আমি যদি আলাদাভাবে বলি, এরপরে তার কোনো ভার্ব নেই। প্রোনাউন যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই তারপরে ভার্ব থাকবে, যদি সেটা সাবজেক্ট হয়, বা যদি নাউন হয় ভার্ব থাকবে। কিন্তু দিসের পর আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা নাউন আছে, এবং তারপরে কি ভার্ব। অর্থাৎ এই পেন, এইটাই মূলত হেড ওয়ার্ড, এইটাই মূলত সাবজেক্ট, এইটাই মূলত নাউন। এবং একসঙ্গে দিস পেনকে আমি নাউন ফ্রেজ বলছি, ঠিক আছে, বাট আলাদাভাবে বললে এই দিস শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই উপরের দিস, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এই যে নিচে যে দিসটা আছে, যেহেতু এটা অন্য আরেকটা নাউনের পূর্বে বসতেছে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, তার মানে এই দিসটা হচ্ছে আমার একটা অ্যাজেক্টিভ, এবং এইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন? আমি এই জায়গাটা যেটা বললাম।
কেউ কি বুঝছেন? আমি জানি না এর থেকে আর ডিটেলসে বোঝানো যায় কিনা এগুলো, বুঝতে কিন্তু পেরেছি। যতটুকু বললাম একটু একটুখানি হলেও, অল্প একটু বুঝতে পারলেও হবে। কারণ এগুলো বোঝা, আমি আরো বলছি সমস্যা নেই, এগুলো বোঝা অনেক দরকার, অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। এত ডিটেলসে কেউ আপনাকে বলবে না, এগুলো কেউ বোঝাবে না, কেউ দেখাবে না। অফলাইনে 20,000 25,000 টাকার একটা কোর্স করতে যান, আমি যেভাবে একটা বিষয় শেখাই, একটা বিষয় বোঝাই, আপনি আপনার পরে মনে রাখা লাগবে যে এই লোকটার কাছ থেকে এইভাবে শিখতে পারছিলাম, এগুলো এতটুকু আমি বলতে পারি। আমি সেইভাবেই সবকিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। এগুলো গ্রামার একটু কঠিন, একটু হার্ড, সবাই হয়তো নিতে পারেন না, বাট এগুলো একবার শিখে নিতে পারলে, কঠিন জিনিস একবার আয়ত্ত করতে পারলে, নিজের ভিতরে একটা কনফিডেন্ট, একটা প্লেজার কাজ করে। তো নেওয়ার চেষ্টা করেন যদি পারেন। আচ্ছা, আমি বলছি, ওখানে আবার আসবো। এরপর দেখেন এখানে আরেকটা প্রোনাউন আছে। ও, তাহলে আমি কি বললাম? এই যে দিস দ্যাট দোজ দিস, এগুলো যদি অন্য আরেকটা নাউনকে বা প্রোনাউনকে মডিফাই না করে, তাহলে ওটা প্রোনাউন, মানে ওটা আমার সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসতেছে। কিন্তু যদি দেখেন আরেকটা নাউনের জন্য এই ওয়ার্ডগুলো বসতেছে, তাহলে সেটা অ্যাজেক্টিভ। যেমন মনে করেন, আপনি যদি, আপনি একটা বই কিনতে গেলেন একটা লাইব্রেরিতে, লাইব্রেরি ম্যানকে বলছেন আমার এই বইটা দরকার। So আপনি কি বলছেন? আই নিড দিস বুক। আই নিড দিস বুক, এই যে কথাটা বললেন, এখানে এই দিস এর পরে আরেকটা নাউন আছে না, কি আছে সেটা? বুক। তার মানে এই দিসটা কি? এই দিসটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। কিন্তু দেখেন, শুড আই ব্রিং দোজ, এই দোজের পরে জিজ্ঞাসা চিহ্ন, এটার পরে কি কোনো নাউন আছে? অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না, তাহলে এটা প্রোনাউন। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এই দিসের পরে ইজ আছে, অন্য কোনো নাউন আছে? এই দিসের পরে অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না, এরপরে ডিরেক্টলি ভার্ব আছে, তার মানে এটা প্রোনাউন। দোজ আর বিউটিফুল, দোজের পরে অন্য কোনো নাউন আছে না, কি আছে? ভার্ব আছে, যেহেতু ভার্ব আছে এটা প্রোনাউন, এটা সাবজেক্ট। এই দিসটা কি? সাবজেক্ট। কিন্তু এই যে যেটা বললাম যে দিস বুক ইজ মাইন, ওই দিসের পরে বুক আছে, তার মানে ওটা আমার অ্যাডজেক্টিভ। আই নিড দিস বুক, এই দিসের পরে বুক আছে, তার মানে এটা আমার অ্যাডজেক্টিভ। তাহলে এই দিস দ্যাট দোজ দিস এর পরে যদি আরেকটা নাউন থাকে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যদি সেটা না থাকে, যদি সাবজেক্টের স্থানে থাকে এবং ওর পরে ভার্ব আছে, বা অবজেক্টে থাকলে ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন, যে কিছু থাকতে পারে, অন্য কোনো ওয়ার্ডকে এই ওয়ার্ডগুলো যদি মডিফাই না করে, তাহলে সেটা আমার প্রোনাউন। এই হচ্ছে বিষয়। আবার দেখেন, ইন্ট্রোগেটিভ প্রোনাউনটা কি? কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয়, তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক আর মেক এনি কোশ্চেন। হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স। হু ইজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু? দেখেন, এই ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। হ্যাঁ, তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ? এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে যদি ভার্ব থাকে, তার মানে ওটা সাবজেক্টের অংশ, ওটা প্রোনাউন। সাবজেক্টে আমার নাউন বা প্রোনাউনে বসে। এই যে হু ইজ ইউর ফ্রেন্ড, বা এখানে কি বলছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর মিল, হোয়াটের পরে ডু আছে, ডু কি একটা ভার্ব, তার মানে এটাও আমার একটা প্রোনাউন। হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান, এটাও আমার প্রোনাউন, ডু আছে। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স যদি বলি, যেমন হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ কোন ধরনের খাবার আপনি চান, হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ওয়ান্ট, এখানে হটের পরে কাইন্ড অফ মিল আছে, তারপরে গিয়ে ভার্ব। তার মানে এই হটটা কিন্তু আমার একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই বিষয়টা কেমন, সেই পেজটা করি। এই যে দেখেন, আমি যদি এখানে এরকম একটা বাক্য বলি যে হুইচ ইজ ইয়োর বুক, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে কোনটি তোমার বই। এই যে হুইস, এটা ডাব্লিউ এইচ ওয়ার্ড, এরপর দেখেন ইজ আছে, ভার্ব আছে। তার মানে এই হুইসটা কিন্তু আমার একটা প্রোনাউন, এটাকে বলছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কারণ এটা অন্য আর কোনো নাউনকে মডিফাই করতেছে না। কিন্তু আমি যদি এইভাবে কথাটা বলি যে হুইস বুক ইজ ইয়োর্স, এর মানে হচ্ছে কোন বইটি তোমার। হুইস বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার। এখানে হুইস এর পরে আরেকটা নাউন আছে, সেটা হচ্ছে বুক, তারপরে কি ভার্ব। অর্থাৎ এই বুকটা মূলত হেড ওয়ার্ড বা নাউন, এরপরে ভার্ব বসছে। বুককে মডিফাই করতেছে কে? হুইস। একসঙ্গে হুইস বুক একটা নাউন ফ্রেজ, বাট আলাদাভাবে বললেই হুইস শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। কারণ কি? এটা অন্য একটা নাউনকে মডিফাই করতেছে। তো এটাকে কি অ্যাডজেক্টিভ বলছি? ইন্টারোগেটিভ। এই দিস পেন, দিসটাকে কি অ্যাডজেক্টিভ বলছি? ডেমনস্ট্রেটিভ। মাই পেন, মাইটাকে কোন অ্যাডজেক্টিভ বলছি? পজিটিভ। তাহলে এখানে কি হবে? হুইচ ইজ ইওর বুক, এই ইওরটা কি? এটা কোনো প্রোনাউন না, মনে রাখবেন। কারণ কি? এরপর আরেকটা নাউন আছে, এই ওয়ার্ডটা, এই ইওর যে ওয়ার্ড, এটা অন্য একটা নাউনকে মডিফাই করতেছে। তো এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাজেক্টিভ, এই ইওর শব্দটা। কারণ কি? অন্য একটা নাউনকে মডিফাই করতেছে। কিন্তু হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার, দেখেন একটা এস দিয়েছি, এইটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ডাবল পজিটিভ করা। হ্যাঁ, জোর করে বলা। ইয়োর্স এর পরে কি কোনো নাউন আছে? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কেন আমার অ্যাডজেক্টিভ হবে? এটা আমার প্রোনাউন, এটা কাউকে মডিফাই করতেছে না। কিন্তু এই ইওর কথাটা, এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ।
বোঝেন? পজিটিভ অ্যাজেক্টিভ কি? মাইটা অ্যাজেক্টিভ, মাইনটা প্রোনাউন, ইয়োরটা অ্যাজেক্টিভ, ইয়োরসটা প্রোনাউন। মাইনের পরে কি আছে? ফুল স্টপ। ইয়োরস এর পরে কি আছে? জিজ্ঞাসা চিহ্ন। এগুলো কি কাউকে মডিফাই করে? না। কিন্তু মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হার, এগুলো কি করে? এগুলো অন্য একটা নাউনের আগে বসে, অন্য একটা নাউনের পরে বসে। দিস ইজ মাই ক্যাট, ইট ইজ হার হাউস, ইট ইজ ইয়োর ডগ। এই যে ইয়োর, হার, মাই, দেয়ার, আওয়ার, এদের পরে অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন বসবে। তো এই ওয়ার্ডগুলোর পরে যদি নাউন বসে, এই ওয়ার্ডগুলো যদি নাউনকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাজেক্টিভ, নট প্রোনাউন। কারণ প্রোনাউনের ডেফিনিশন কি? প্রোনাউন এমন কোনো ওয়ার্ড যা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। সেটা একটা সেন্টেন্সের শুরুতে হতে পারে সাবজেক্টে, বা ভার্বের পরে অবজেক্টে হতে পারে। কিন্তু প্রোনাউন কখনো অন্য কোনো নাউনকে, অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করবে না। প্রোনাউন যদি বসে, সাবজেক্টের স্থানে থাকলে তারপরে ভার্ব বসবে, অবজেক্টে থাকলে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন বা কিছু বসতে পারে, কিন্তু অন্য কাউকে মডিফাই করবে না। বাট অ্যাজেক্টিভের ধর্ম কি? অ্যাজেক্টিভের ধর্ম হচ্ছে অন্য আরেকটা নাউন বা প্রোনাউনকে সাথে নিয়ে বসা, অন্য একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, বিশেষায়িত করা। এবার কি আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা যা বললাম? কথা ক্লিয়ার? হ্যাঁ? জি স্যার, জি জি, বুঝতে পারছি। মনে থাকবে তো এই জায়গাটা? যারা যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট এগুলো ফেস করবেন, অনেকে বড় বড় বিসিএস এর কোচিং এ ভর্তি হন 15,000 20,000 টাকা দিয়ে, ব্যাংক জবের কোচিং এ ভর্তি হন, অ্যাডমিশন টেস্ট এগুলো যারা ফেস করবেন, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। দেখবেন আপনার গ্রামার নিয়ে কোনো ধরনের জটিলতা থাকবে না। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে কোশ্চেন আসে, এবং এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো এগুলো আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন, সলভ করতে পারবেন। অফলাইনের একটা ভালো কোর্স থেকেও আপনি পাবেন না এই যে বিষয়গুলো আপনার আমার কাছ থেকে এখানে 2,000 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাসগুলো করছেন, যা পাচ্ছেন এগুলো কেউ মিস দিবেন না। এই কথাটা বারবার বলছি এই জন্য, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ইফোর্ট দিয়ে করবেন, হালকাভাবে নেবেন না। কারণ এটা যে কত বড় একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে আপনার কাছে, আপনি এটা ইমাজিন করতে পারবেন না। এই জন্য বলছি আপনাকে এখানে সময় দেন, দেখবেন কত কিছু আপনি পান। আচ্ছা, এরপর তাহলে পজিটিভের যেটা, এটা তো আমি বলেই দিলাম আপনাদের অলরেডি, যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো মূলত কি, মানে পজিটিভ প্রোনাউন গুলো মূলত কি। যেমন দেখেন, হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট? তুমি কি তোমার জ্যাকেটটা এনেছো? এই ইওর, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, জ্যাকেট আমার নাউন, এটাকে বলছে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন ইনি বলছে যে আই ডিডেন্ট ব্রিং মাইন, আমি আমারটা আনিনি। মাইন মানে কি? আমারটা। আমারটা মানে কি? ওই মাই জ্যাকেট। কিন্তু আমি যখন এই মাইনটা বলছি, তখন এইটার পরে ফুল স্টপ বসতেছে। তাহলে এই মাইন শব্দটা হচ্ছে আমার পজিটিভ কি? প্রোনাউন। আর এই ইওর শব্দটা অ্যাজেক্টিভ। মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামওয়ান, এই যে মাই, এটা কি? একটা পজিটিভ অ্যাজেক্টিভ, কারণ এরপর নাউন আছে, বুক আছে। ক্যান আই সি ইয়োর্স? এই ইয়োর্সটা কি? পজিটিভ প্রোনাউন, এটা অ্যাজেক্টিভ না, কারণ এরপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, যে আমি কি তোমাকে দেখতে পারি? ইট ইজ মাই ডগ, এটা আমার কুকুর, নট হিজ, তার না। মাই ডগ, মাইটা কি? প্রোনাউন, সরি অ্যাজেক্টিভ, কারণ এরপরে নাউন আছে, ডগ আছে, নট হিজ, তার না। হিজটা কি? এটা আমার প্রোনাউন, কারণ এরপরে ফুল স্টপ আছে, এটা কাউকে মডিফাই করছে না। এখানে হিজের এই দেখেন ফর্মটা একটু যদি দেখেন, এই সবগুলোতে এস আছে, কিন্তু হিজ কিন্তু হিজই, মানে পজিটিভ প্রোনাউন গুলো মাইন, ইয়োর্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স, ইটস, কিন্তু আমার হি এর সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্ট ফর্ম হিম, পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, পজিটিভ প্রোনাউনও হিজ। এই দুটো কিন্তু সেম, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন। এই হি ভার্বের পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, পজিটিভ প্রোনাউনও হিজ। বাট পার্থক্যটা আমি বুঝবো কিভাবে? এটা আমি বাক্য দেখে বুঝতে পারবো। যদি দেখি ওই হিজ অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, তাহলে সেটা আমার ওই যেটা বললাম, কি হয়, অ্যাজেক্টিভ হয়। আর অন্যান্য কোনো নাউনকে যদি মডিফাই না করে, ওর পরে যদি ফুল স্টপ বসে, যেমন এই যে কথাটা, তাহলে সেটা প্রোনাউন হবে, যে ইট ইজ মাই ডগ, নট হিজ, তার না। কিন্তু আমি যদি বলতাম ইট ইজ হিজ ক্যাট, এটা তার কুকুর, তার বিড়াল, এই হিজটা কিন্তু আমার পজিটিভ অ্যাজেক্টিভ, কারণ এরপর একটা নাউন আছে ক্যাট। কিন্তু এই যে হিজটা, এটা কি? প্রোনাউন, কারণ এরপর ফুল স্টপ আছে। জাস্ট এইটুকু বুঝতে হবে। এরপর দেখেন, রিলেটিভ প্রোনাউন্স, এটা কি? বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয়। রিলেটিভ প্রোনাউন্স আর ইউজ টু কানেক্ট মোর ইনফরমেশন টু আ ক্লজ অর সেন্টেন্সেস। দ্যাট, হুইজ, হু, হুম, হুজ, হোয়ার আর দ্য রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ মানে কি? রিলেট করে, কানেক্ট করে, জোড়া লাগায়। কথাটা বোঝেন। আমাদের যে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, হ্যাঁ,
ইন্টারোগেটিভ প্রোনাউনেও এই সেম ওয়ার্ডগুলো থাকে। এবং ডাবল ইউএস ওয়ার্ডের অর্থ আমরা কি জানি? হুইস মানে আমরা জানি কোনটি, হু মানে কে, হুম মানে যাকে, হুজ মানে যার, হয়ার মানে যেখানে। এগুলো আমরা জানি না, এই এই অর্থগুলো আমরা জানি না। হয়ার মানে কি জানি? যেখানে। কিন্তু এই, সরি, এর মানে কোথায়। কিন্তু এই ক গুলো জ হয়ে যায় যখন সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। কি বললাম? এই ক গুলো জ হয়ে যায়। অর্থাৎ এগুলো কোশ্চেন করার জন্য ব্যবহৃত হয় না, এগুলো আলাদা দুইটা ক্লজ, ওয়ার্ড বা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য, রিলেট করার জন্য ব্যবহৃত হয়। দ্যাট, হুইস, হু, হুম, হুজ অ্যান্ড হোয়ার যখন শুরুতে না বসে মাঝে বসে, যখন এর উত্তরটা ক এর জায়গায় জ হয়, মানে কি? যেমন হুইস মানে যেটি, হু মানে যে, হুম মানে যাকে, হুজ মানে যার, হয়ার মানে যেথায় বা যেখানে। দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। এই মানুষটা যে ব্ল্যাক সানগ্লাস পরে আছে আমার আঙ্কেল। দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা, ওয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা। তাহলে এই হচ্ছে একটা ক্লজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে। ওয়ার, এটা একটা রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউনটা কি করতেছে? আলাদা দুইটা সাবজেক্ট ভার্বকে কানেক্ট করতেছে। আই লিভড ফর 2 ইয়ার্স, আই সাবজেক্ট, লিভ ভার্ব, দিস সাবজেক্ট, ইজ ভার্ব। দুইটা আলাদা ক্লজকে কানেক্ট করতেছে কে? ওয়ার। রিলেট করতেছে, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। এই রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করা সেন্টেন্সগুলোকে মূলত এমবেডেড কোশ্চেন বলে। আপনারা এটার নাম শুনে থাকবেন অনেকেই হয়তো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন 4 ভাবে হয়, প্রশ্নবোধক বাক্য। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, ওই যে অক্সিলারি ভার্ব দিয়ে জাস্ট যে কোশ্চেনটা হয়। আর একটা হচ্ছে ডাবল ইউএস বা ইনফরমেটিভ কোশ্চেন, যেগুলো ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে হয়। আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, যেগুলো অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে হয়। বা আপনারা জানেন একটা ফিডব্যাক অ্যান্সার দিতে হয়। আর একটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। তো এই যে সেন্টেন্সগুলো, এগুলো মূলত কোনো কোশ্চেনের ভিতর পড়ে না, তারপরে এগুলোকে এমবেডেড কোশ্চেন বলা হয়। অর্থাৎ সংযুক্ত করে, সংযুক্তকারী, এমবেড করা, সংযুক্ত করা, একত্রিত করা, তাকে আলাদা দুইটা ওয়ার্ডকে, ক্লজকে বা সেন্টেন্সকে। দ্য শার্ট, এই শার্টটা, দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট, যেটা আমি গতকাল কিনেছিলাম খুব সুন্দর ছিল, এক্সিলেন্ট ছিল। এইগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। এরপর দেখেন এখানে আরেকটা প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট মানে কি? প্রতিফলিত করে। when the subject itself comes again as an object, reflexive pronouns are used. They end with self or selves, himself, myself, herself, themselves are the example of reflexive pronoun. যেমন হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করেছিল, অর্থাৎ সে নিজেকে নিজে মেরে ফেলেছিল। দে হার্ট দেমসেলস ওয়েন দে ট্রিপ অন দ্য স্টেয়ার, তারা তাদেরকে আঘাত করেছিল যখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তাহলে দে দেমসেলস, হি হিমসেলস, আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, আমি আমাকে বলেছিলাম মূল্যবান সময় নষ্ট করো না। আই মাইসেলফ, হি হিমসেলফ, দে দেমসেলস, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্ট করে একটা কথা, আবার নিজের দিকে ফিরে আসে। তাহলে কি বললাম? হি হিমসেলফ, দে দেমসেলফ, আই মাইসেলফ। এই হিমসেলফ, দেমসেলফ, মাইসেলফ কখন বসতেছে? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে এই ফর্মগুলো বসতেছে। এখন দেখেন এখানে আরেকটা প্রোনাউন লেখা আছে, সেটা হচ্ছে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। ইন্টেন্সিভ বা এমপ্যাথিক, এই প্রোনাউনটা মূলত কি দেখেন। রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। কি করে? আবারও বলছি, রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এজন্য এগুলোকে এমপ্যাথিক অর ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। ফর এক্সাম্পল, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি
নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ ম্যারিট লিস্ট। তারা নিজেরাই তাদের মেধা তালিকা ঘোষণা করেছিল। দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সিরিমনি। তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। অর্থাৎ এই বাক্যগুলো মূলত কেমন দেখেন, আমরা যখনই অ্যাজ ইউজুয়াল যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করি, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে, দেন অবজেক্ট বা এক্সটেনশন। ইভেন ভার্ব যদি না বসে, কিছু কিছু অ্যাডভার্ব বসতে পারে, যেমন আই জেনারেলি, আই ইউজুয়ালি, হ্যাঁ, ডু দ্যাট কাইন্ডস অফ ওয়ার্ক, এই ইউজুয়ালি, জেনারেলি, বা এই ধরনের কিছু, আই অলওয়েজ, এই এই ধরনের কিছু অ্যাডভার্বের ব্যবহার আমরা অনেক সময় করি। কিন্তু সাবজেক্টের পরে আবার এই প্রোনাউনের ব্যবহার, এটা কিন্তু কখনো হয় না বা কোথাও দেখা যায় না, বাট এই জায়গাটাতে হয়। কেন হয়, কোন সিচুয়েশনে হয়? যেমন মনে করেন আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পর আপনার কাছের কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত করেননি। এখন তারা এইভাবে কথা বলছে যে ওদের মেয়েটাকে বিয়ে দিয়েছে, বাট ওরা কাউকে দাওয়াত দেয়নি, দে দে ডিডেন্ট ইনভাইট টু এনিওয়ান। সো তারা নিজেরাই তাদের কাজ সেরে ফেলছে, নিজেরাই নিজেদের বিয়েতে উপস্থিত হয়েছিল, কাউকে বলেনি। অর্থাৎ এই যে তারা নিজেরাই নিজেদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, এই যে একটু জোর দিয়ে বলা, দে দেমসেলভস অ্যাটেন্ডেড দ্য সিরিমনি। আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনার রেজাল্ট বের হবে, বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হয় ডিসেম্বরের শেষে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আপনি নিজের ঢোল নিজে পিটায় বেড়াচ্ছেন, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। আপনি জানেন না আপনি ফার্স্ট হয়েছেন কিনা, বাট নিজের মতো করে বলে দিলেন কথাটা, হ্যাঁ, জোর খাটায় বলে দিলেন। তো এই জায়গাটাতে একজন বলছে হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট। সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করে ফেলেছে। হ্যাঁ। তো আপনি একটা কাজ করবেন, কাজটা অনেক কঠিন, অনেক লোকের প্রয়োজন কাজটা করার জন্য, হেল্প প্রয়োজন আপনার, বাট আপনার কারো হেল্প নেওয়া লাগেনি, আপনি নিজেই আপনার কাজ করে ফেলছেন। সো আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক। আমি নিজেই আমার কাজ সম্পন্ন করে ফেলছি। সো এইগুলো হচ্ছে মূলত ইমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউন, অর্থাৎ এমন কোনো কাজ যে কাজটা করার জন্য বেশি জোর প্রয়োগ করা, ইন্টেন্স, জেদ করা, বেশি করে বলা, অর্থাৎ জোর দিয়ে কোনো কাজ করা বোঝাতে সাবজেক্টের পরেই এই রিফ্লেক্সিভ প্রোনাউনের যে এক্সাম্পল গুলো, রিফ্লেক্সিভ যে প্রোনাউন গুলো সাবজেক্টের পরেই বসে এই সেন্টেন্স গুলো তৈরি হয়, এবং এরপরে আমার ভার্ব বসে। তাহলে তিনটা বাক্যের মানে কি? আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক। আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট। সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। দে দেমসেলফস অ্যাটেন্ডেড দ্য সেরিমনি। তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। তাহলে এই ধরনের কোনো সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি একটা রিডিং প্যাসেজের ভিতর দেখেন, আপনি তার অর্থ বের করতে পারবেন সহজে, যদি না আপনি বোঝেন যে এটা একটা ইন্টেন্সিভ প্রোনাউন এবং এর সেন্সটা বা এর অর্থটা এরকম, পারবেন না। তো এই জন্য এগুলো সম্পর্কে একটু কনসেপ্ট, একটু ধারণা রাখতে হয়, তাহলে বিষয়গুলো কি হয়, ভালোভাবে ডেভেলপ করা যায়। এরপর দেখেন ইনডেফিনিট প্রোনাউন। এই প্রোনাউনটা মূলত কি? অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে মূলত ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহার হয়। সাধারণত যে শব্দগুলো থাকে দেখেন, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, নান, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, দোজ আর ইনডিফিনিট প্রোনাউন। এই ইনডিফিনিট প্রোনাউনের একটা বিষয় হচ্ছে, এদের পরে দেখেন এগুলো কি, এগুলো কিন্তু প্রোনাউন, অর্থাৎ বসে কোথায়, প্রোনাউনের অবস্থান কোথায়, একটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। তো এই যে ইনডিফিনিট প্রোনাউন যেগুলো আপনারা এখানে দেখছেন, এগুলো যদি সাবজেক্টের স্থানে বসে এবং যদি কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকে, আমার ভার্বের সাথে এস বা ইয়েস হয়, কেন জানেন? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুলস বা নিয়ম হচ্ছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, বা ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়। হ্যাঁ। আমরা আবার অনেকে এই জায়গাটা বুঝি না, ভার্বের সাথে এস থাকলে অনেকে মনে করে প্লুরাল, বাট না, ভার্বের সাথে এস মানে ওটা সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে বসছে। আর নাউনের সাথে এস মানে ওটা প্লুরাল নাউন। কি বললাম? ভার্বের সাথে এস মানে ওটা সিঙ্গুলার ভার্ব, নাউনের সাথে এস মানে ওটা প্লুরাল নাউন। ঠিক আছে। এখন দেখেন, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার কোনটা, হি, শি, ইট, রহিম, করিম, এগুলোকে বোঝায় না। তো আহ, যদি এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, এরপরে যদি ভার্ব থাকে, তার সাথে এস বা ইএস যুক্ত হয়, কখন? যদি কোনো বাক্য
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তো ইন দ্য সেম ওয়ে এই যে ওয়ার্ডগুলো দেখছেন, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, নো ওয়ান, নান, নাথিং, এগুলো ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। তো যখন এগুলোকে সাবজেক্টের স্থানে বসানো হয় এবং সেই বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ভার্বের সাথে এস বা ইএস বসে। যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, দেখছেন এই যে ওয়ান্টের সাথে একটা এস আছে। নান ক্যান বিলিভ ইউ, অর্থাৎ এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে এদের পরে যে ভার্ব, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়। এনিথিং ইজ ইম্পসিবল। তাহলে এইগুলো হচ্ছে মূলত কি, ইনডেফিনিট প্রোনাউন। এরপর দেখেন, আরেকটু বোঝেন, আরেকটু সামনের দিকে আমি আসি, তারপর আমি বলছি মূলত আপনাদের কি করতে হবে এই জায়গাটাতে। এটার দরকার নেই, ডিস্ট্রিবিউটিভ, এটা অ্যাডজেক্টিভে আমরা শিখবো। এটা দেখেন, রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ আদার অ্যান্ড অন অ্যানাদার, ইজ আদার অ্যান্ড অন অ্যানাদার, এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন তামিম অ্যান্ড রুমি লাভ ইজ আদার ভেরি মাচ, অর্থাৎ দুইজনের ভিতরে যদি কোনো একটা রিলেশন, কানেকশন বা সম্পর্ক বোঝায়, তাহলে ইজ আদার বসবে। আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো সম্পর্ক বোঝালে অন অ্যানাদার বসবে। এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। রুমি, সুমি অ্যান্ড নীলা লাইক অন অ্যানাদার, রুমি, সুমি এবং নীলা একজন আরেকজনকে পছন্দ করে বা ভালোবাসে। মনে করেন রুমির সাথে সুমির একটা ভালো সম্পর্ক, সুমির সাথে নীলার একটা ভালো সম্পর্ক, হিয়ার ইউ ক্যান ইউজ অন অ্যানাদার। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল বিষয়। এখন একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যারা গ্রামার ডেভেলপ করতে চান না, আপনার যদি মনে হয় যে আমি শুধু স্পোকেন শিখতে চাই, এখন স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনার তো ভোকাবুলারি শেখা দরকার। ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ভালো একটা ধারণা নেওয়া দরকার। এখন এই ভোকাবুলারি কিন্তু পার্ট অফ স্পিচ ধরে ধরে পড়তে হয়। আপনি যে কোনো বই থেকে ভোকাবুলারি পড়তে যান, দেখবেন তার পাশে ছোট্ট করে ব্র্যাকেটে লেখা থাকে এটা নাউন, এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। কেন? পার্ট অফ স্পিচ ধরে ভোকাবুলারি পড়লে সেটা বেশি ভালো হয়। কারণ একটা সেন্টেন্স বা একটা বাক্য যখন আমরা বলি বা লিখি, এই পার্ট অফ স্পিচকে মেনশন করে, আইডেন্টিফাই করে, এটার অর্থ বুঝে, এটার ইউজ বুঝে আমাদের লিখতে হয়, যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, এগুলো ভালোভাবে বুঝতে হয় বা জানতে হয়। তো এইখানে এই 8 থেকে 9টা প্রোনাউন আপনারা দেখলেন, এবং প্রত্যেকটা প্রোনাউনের যে এক্সাম্পল গুলো আছে, মনে করেন এখানে এই যে ইনডিফিনিট প্রোনাউনের কয়টা এক্সাম্পল আছে, 3 আর 3 6 7 8 9 10 11 12 13টা। তো এভারেজ মনে করেন প্রত্যেকটা প্রোনাউনের 10টা করে এক্সাম্পল আছে। তাহলে যদি 8টা প্রোনাউন আমার এখানে থাকে বা 9টা প্রোনাউন থাকে, তাহলে 80টা বা 90টা ওয়ার্ড আপনি পাচ্ছেন। এই যে 90টা ওয়ার্ড, এই 90টা ওয়ার্ড মূলত কি, প্রোনাউন। অর্থাৎ এই প্রোনাউন বসে কোথায়, কথাটা বুঝবেন, বসে কোথায়, সেন্টেন্স বা বাক্যের শুরুতে, সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে। অর্থাৎ এই 90টা ওয়ার্ডের ফাংশন যদি আপনি জানেন, 90টা ওয়ার্ডের বাংলা অর্থ যদি আপনি জানেন, তাহলে একটা বাক্য শুরু করার জায়গা এবং শেষ করার জায়গা নিয়ে আপনাকে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আমরা একটা বাক্য শুরু করতে পারি না, শুরুতে কি বসে, নাম, রহিম, করিম, জসিম, এগুলো নাউন, কিন্তু নামের পরিবর্তে মোস্ট অফ দ্য টাইম আমাকে বসাতে হয় প্রোনাউন। তো এই যে যদি এখানে 90টা ওয়ার্ড আপনি পান, বা 90টা না পান, যদি 50টা ওয়ার্ড আপনি পান, এই 50টা ওয়ার্ডের যেগুলোর বাংলা জানেন না, সেই বাংলাটা আপনাকে জানতে হবে। বড় করে একটা হেডলাইন দিবেন একটা খাতায়, যে আজকে আমরা শিখতেছি প্রোনাউন। এবার আপনার কোনো ক্লাসিফিকেশন, কোনো ডেফিনেশন, কোনো কিছু লেখার দরকার নেই। প্রত্যেকটা প্রোনাউনের এই যে এক্সাম্পল গুলো আছে, এগুলো পরপর খাতায় লিখবেন। এগুলো লেখার পরে, এই যে এক্সাম্পল গুলো, এগুলো লেখার পরে আপনি দেখবেন যে কোনগুলোর মিনিং জানেন না। তো আপনাদের প্রত্যেকের হাতে হাতে টাচ ফোন আছে, তো সেই টাচ ফোন দিয়ে আপনারা এই ওয়ার্ডগুলোর মিনিং আপনারা বের করে ফেলবেন, যেগুলো জানেন না। যেগুলো জানেন তো ভালো, এটা করতে পারলে কি হবে, আমার প্রোনাউন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। এবং যখনই একটা সেন্টেন্স লেখা শুরু করবেন বা শেষ করবেন, তখন এদের ব্যবহারটা সঠিকভাবে করতে পারবে। সেটা কিভাবে করতে হবে আমি দেখাবো। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, আমি এইখানে যে বিষয়গুলো পড়ালাম, এভরিবডি, সামবডি, নোবডি, সামন, এভরিওয়ান, নান, নাথিং, হু, হুইজ, হোয়াট, হোয়েন, হুজ, হোয়ার, দেন এই যে মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ, দেমসেলফ, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, মাই, আওয়ার, ইউর, দেয়ার্স, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। এগুলো কিন্তু আমরা চিনি। আপনি ইংলিশে কিছু বলতে যান, কিছু লিখতে যান, অ্যাজ ইউজুয়াল আপনাকে এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার করতে হবে। কিন্তু এই ওয়ার্ডগুলো মূলত কি, এদের অরিজিনটা কি, এইটা কি আমরা জানতাম এর আগে? এগুলো মূলত কি, এগুলো মূলত প্রোনাউন।
প্রোনাউন মানে কি, তাহলে বসে কোথায়, এদের প্লেসটা কোথায়, একটা সেন্টেন্স বা বাক্যের একদম শুরুতে অথবা ভার্বের পরে, মানে শেষে, শুরুতে অথবা শেষে, অন্য কোনো জায়গায় বসে না। এদেরকে কেন্দ্র করে কিন্তু অন্যান্য ওয়ার্ড বসতে পারে, অ্যাডজেক্টিভ হোক, প্রিপজিশন হোক, বা অ্যাডভার্ব হোক, কিন্তু এরা কাউকে মডিফাই করে না। তাহলে আবারও বলছি, এই যে শব্দগুলো, কোন শব্দের কথা বলছি, মনোযোগ দিয়ে আমার কথাটা একটু বোঝেন। যারা গ্রামার শিখতে চান, এটা জাস্ট 8 থেকে 9টা পেজের একটা ফাইল, আপনারা এটা ডিটেলসে পড়বেন এবং যা যা বললাম আপনারা এগুলো করবেন। কিন্তু যারা গ্রামার ডেভেলপ করতে চান না, যারা মনে করছেন আমার গ্রামার দরকার না, আমি শুধু স্পোকেন ইংলিশ শিখতে চাই, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, ইফেক্টিভ। কেন ইম্পর্টেন্ট বলছি, আমি কি বলছি, এই যে ওয়ার্ডগুলো, এগুলো সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই পরিচিত, যারা মোটামুটি ইংরেজি চর্চা করেন বা দেখেন। কোনগুলো? এই যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, মাই, ইউ, হিম, হার, আস, দেম, বা মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফ, বা এই যে এভরিবডি, নোবডি, সামবডি, সামওয়ান, নো ওয়ান, সামথিং, হু, হুইজ, হোয়ার, হোয়েন, এই যে ওয়ার্ডগুলো, ইস আদার, অন অ্যানাদার, এগুলো কিন্তু আপনারা চেনেন বা পরিচিত। যে কোনো একটা বাক্য আপনি রিডিং পড়েন বা দেখেন, এই ওয়ার্ডগুলোকে আপনি কমনলি পাবেন যে কোনো জায়গায়। কিন্তু এগুলো মূলত কি, এদের অরিজিনটা কি, এটা কিন্তু আমরা জানতাম না। এগুলো শুধু দেখে আসছি, চিনে আসছি, চেহারাটা চিনি। এগুলো কি প্রোনাউন, তাহলে থাকে কোথায়, এদের প্লেসটা কোথায়, একটা বাক্যে কোথায় বসবে, শুরুতে বা শেষে। তাহলে এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ যদি আপনি জেনে যান, যদি বুঝতে পারেন এই ওয়ার্ডগুলো প্রোনাউন, তাহলে আপনার কি হবে, তাহলে আপনার এই শুরুর জায়গাটা এবং শেষের জায়গাটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি মূলত এই ক্লাসগুলো থেকে কি দেখাচ্ছি, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ফাংশনটা কি, একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, একটা সেন্টেন্সের ভিতরে কোন ওয়ার্ডগুলো বসে, কোন ওয়ার্ডের সাথে কোন রিলেটেড বা কানেক্টেড, সেখানে জাস্ট এই 2টা ক্লাস থেকে আমি কিন্তু এই শুধুমাত্র সাবজেক্টের অংশটুকু এই পর্যন্ত শেষ করতে পারছি। আমার এখনো ভার্ব বাকি, এখনো এই যে অ্যাডভার্বিয়াল বাকি, বা এর ভিতরে অ্যাজেক্টিভ আছে সেগুলো বাকি। তো সেগুলো আমরা শিখবো। তাহলে দেখছেন এই একটা স্ট্রাকচারের কত মূল্য। আমি একদিন বলছিলাম না, এটা যদি আমি পড়াই ইন ডিটেলসে, এই একটা স্ট্রাকচারকে আমি 1 মাস ধরে ব্যাখ্যা করলেও এর ব্যবহার শেষ হবে না। শুধুমাত্র এই ছোট একটা স্ট্রাকচার আমি 1 মাস ধরে এটাকে ডিটেলসে ব্যাখ্যা করতে পারি। তাহলে যারা গ্রামার শিখতে চান না, যারা শুধু ভোকাবুলারি ডেভেলপ করতে চান, তারা এই ওয়ার্ড মিনিং গুলো নেবেন। আর যারা গ্রামার শিখতে চান, তারা এটা ডিটেলসে পড়বেন। এই যে কথাটা বললাম, এটা কি বুঝতে পারছেন আমি কি বললাম? যারা গ্রামার শিখতে চান না, শুধুমাত্র ভোকাবুলারি গুলো এক জায়গায় করবেন, ইংলিশ ওয়ার্ড গুলো। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। জি হ্যাঁ আচ্ছা, স্যার। এইবার আরেকটা কথা বলি, আরেকটু ওয়েট করেন, আরেকটু সময় দেন, এই কথাগুলো বলা প্রয়োজন আপনাদের এবং নেওয়াও প্রয়োজন আমি মনে করি। কেন এটা বলা প্রয়োজন বলছি বা আপনাদের নিতে হবে বলছি, দেখেন, আমি এখানে ক্লাস নিচ্ছি, আমি টিচার, আমার দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকতে পারে। সারাদিন বিভিন্ন কাজকর্ম করে এসে আমি আপনাদের ক্লাস নিতে বসছি, আপনারা স্টুডেন্ট, আপনারা এক একজন এক এক শ্রেণী পেশার মানুষ এখানে আছেন। হ্যাঁ, এখন আপনারাও আপনাদের ডে টু ডে লাইফে অনেক ব্যস্ততা থাকে, আমরা রাতের বেলায় ক্লাস করছি আমাদের ফ্রি টাইম বা লেজার টাইমটাকে মেনটেন করে। তো এক একজনের লাইফ এক এক ধরনের সমস্যা সারাদিন আসতে পারে, কারো সংসারে, কারো সংসারে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কারো টাকা পয়সার সমস্যা থাকতে পারে, কারো প্রেম রিলেশন জনিত সমস্যা থাকতে পারে। এক একজন এক এক জায়গা এক এক বিষয় নিয়ে প্রবলেম ফেস করে ব্যস্ত থাকে, এবং সারাদিন এটা থাকে। তো যাই হোক, সবকিছু ওভারকাম করে এসে আমরা এইখানে ক্লাস করতে বসছি। এখন আমি আপনাদের এই ক্লাসে কি পড়াচ্ছি, গ্রামার পড়াচ্ছি, একটা কঠিন বিষয় পড়াচ্ছি। এই বিষয়টা আহ, সহজে এনজয় করতে পারছেন না, যে ক্লাসগুলো হয়তো আমি মডাল ভার্ব বা টেন্সের উপর নিয়েছিলাম সেগুলো অনেক সহজে শিখতে পারছিলেন ওই ফ্রি ক্লাসে। কিন্তু এটা, যদি আমি ফ্রি ক্লাসে নিতাম, ওই ফ্রি ক্লাসে স্টুডেন্ট থাকতো? এ তো আপনারা পেইড করছেন, টাকা দিয়ে পড়তেছেন, তাই আপনারা আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত আসেন। আপনি টাকা দিচ্ছেন, আপনার তো শেখা লাগবে। কিন্তু ফ্রি ক্লাসে নিলে বলতো এ কি বোঝাচ্ছে, হিজি বিজি গ্রামার, এগুলো বুঝি না, কঠিন জিনিস, এগুলো ওখানে পড়ালে কি স্টুডেন্ট থাকতো? থাকতো না। তো যাই হোক, এখন আপনারা এটা শিখতে আসছেন। এখন শিখতে এসে কি হলো, আমি পড়াচ্ছি, আপনি এটা শুনতেছেন বা দেখতেছেন, দেখতে দেখতে হয়তো আপনার আর ভালো লাগতেছে না। এটা হয়, সাইকোলজিক্যাল থিংস, কথাটা বোঝেন। আপনার ভালো লাগতেছে না, আপনার মনটা অন্যদিকে চলে গেছে। ওই যে বললাম না, আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন সমস্যা ফেস করি, আপনি অন্য কাউকে আপনার কল্পনায় নিয়ে আসছেন, অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবতেছেন, ওদিকে আমি ক্লাস নিয়ে যাচ্ছি, আপনি কিন্তু চোখ আপনার মোবাইলের দিকে আছে, কানও আপনার আমার দিকে আছে, আপনি শুনতেছেন আমার কথা, বাট এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনি অল্প একটু বুঝে একটু বুঝতে পারলেন না। আবার আমি যখন একটা জায়গায় জোরে ইফোর্ট দিচ্ছি, ফোকাস করতেছি, যখন আমি বলতেছি যে এইটা ইম্পর্টেন্ট, এটা শিখতে হবে, তখন আপনার আবার হয়তো মনটা এখানে চলে আসতেছে। আবার আপনি একটু ক্লাসটার দিকে মনোযোগী হলেন, আবার আপনার মনটা ঘুরে গেল, আবার একবার আপনি ক্লাসের দিকে মনোযোগী হলেন। এইভাবে হয়তো আমি এই যে 1 ঘন্টা ক্লাস নিলাম, আপনি
60% বা 70% বুঝতে পেরেছেন, আর 30% বুঝতে পারেননি। সমস্যা থাকবে, থেকে যায়, এটা স্বাভাবিক। এখন এই 30% যে বুঝতে পারেননি, এর জন্য আপনি কি করবেন? এর জন্য আপনি জানেন যে স্যার তো এই পিডিএফ ফাইল দিবে, ক্লাস রেকর্ড আবার দিবে, আমি সেটা দেখে নিলে আমার সেটা কাভার হয়ে যাবে। এখন আমি যখন আবার আপনাকে রেকর্ড ক্লাস দিব, আমি রেকর্ড ক্লাস দিব, তখন কি হবে? তখন আপনি ওই সেম থিংসটা আপনার সাথে হবে। মনে করেন আমি রেকর্ড ক্লাস দিলাম, আপনি ভিডিওটা অন করলেন, অন করে দেখতেছেন, দেখবেন আপনার মনের ভিতর, যেহেতু গ্রামার কঠিন জিনিস, হ্যাঁ, এই ধরে রাখা যায় না, দেখবেন আপনার মনের ভিতর অন্যান্য জিনিস চলে আসে। হ্যাঁ, আপনি দেখতেছেন, কান দিয়ে শুনতেছেন, বাট আরেক কান দিয়ে দেখবেন বের হয়ে যায়। ভিডিও দেখতে থাকলে সময়টাও বেশি লাগে, এবং ওইভাবে ডেভেলপমেন্টটা আসে না। কিন্তু এই যে পিডিএফ যে ফাইলটা, মনে করেন এটা 8টা পেজের, টোটাল 8টা পেজ এখানে আছে, এই 8 পেজের যে পিডিএফ ফাইল, এটা যদি আপনি একবার রিড আউট করেন, তাহলে 8টা পেজ পড়তে সময় লাগে, একটা পেজে দুই দুই মিনিটের বেশি সময় লাগে না। অর্থাৎ 16 মিনিটের মতো সময় লাগতে পারে, বাট টোটাল হয়তো 20 মিনিট টাইম লাগতে পারে যদি আপনি একটা পড়েন। পড়লে কি হয়, নিজের ভিতরে, মাইন্ডের ভিতরে যায়, একদম মনের ভিতরে এটা গেঁথে যায়। চোখ দিয়ে যদি আপনি এটা দেখেন, এবং এইটা পড়ার জন্য আলাদা টাইম বের করা লাগে না। আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, দেখি আজকে কি পড়াইছিল একটু দেখি, তো আপনি শুয়ে শুয়ে জাস্ট পিডিএফটা মোবাইল ওপেন করে পড়েন। বা ভোরবেলায় ঘুম থেকে ওঠেন, উঠে আপনি বলেন যে গতকাল স্যার কি পড়াইছিল, এখানে কি ছিল একটু দেখি তো। তাহলে আপনি যে 30% বুঝতে পারেননি, যদি এটা একবার রিড আউট করেন, জাস্ট বাংলা আছে, ইংলিশ আছে, আমি তো একবার বুঝাই দিছি, তারপর যদি নিজে একটু মনোযোগ দিয়ে একটু রিড আউট করেন, একটু পড়েন, তাহলে বিষয়গুলোকে দ্রুত নিতে পারবেন। আর ভিডিও দেখলে লেন্দি প্রসেস, এটা 1 ঘন্টার একটা ভিডিও হয়ে গেছে, তো 1 ঘন্টা আপনার টাইম এখানে দিতে হবে, দেখতে হবে ধৈর্য ধরে, তারপরে না হয় ডেভেলপ করবেন, এবং সেটা অনেক টাফ হয়ে যায়। ভিডিও দেখবেন, ভিডিও তো আমি দিব, কিন্তু কারা দেখবেন জানেন? যারা একদমই ক্লাস মিস করবেন, যারা একদমই ক্লাসটা করতে পারছেন না, তারা ভিডিও দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। কিন্তু যারা একবার লাইভ ক্লাসে আপনি জয়েন করছেন, ক্লাসটা করলেন, পরের বার কি করবেন? পিডিএফটা পড়েন, তাহলে কি হবে? দ্রুত সেটা নিতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আমারও তো সমস্যা নেই জীবনে কোনো, আমার হিউজ টাইম আছে, আমি খুব মনোযোগ, খুব ইফোর্ট দিয়ে ইংরেজিটা শিখতে চাই, আমার এটাই এখন দরকার, শেখা দরকার, আপনি পিডিএফ পড়েন, ভিডিও দেখেন, যেভাবে হোক আয়ত্ত করার চেষ্টা করেন, সেটা আমার ব্যাপার, তাদের জন্য তো কিছু বলার নেই। বাট আমি বলতেছি যারা বিজি লাইফ লিড করেন, যাদের বিভিন্ন প্রবলেম ফেস করেন, আপনি কিভাবে আলাদা করে টাইম বের করে এটা কাভার করবেন, সেই কথাটা আমি আর কি এখানে বললাম একটু। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কি বললাম এটা, কথা ক্লিয়ার? হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? তো এই হচ্ছে মেইন বিষয়। সো দ্যাটস